রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকাল ৯টার বিরতিহীন সংবাদের সাথে আছি আমি নাহিদ জিহান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডে এখনও থমথমে কক্সবাজার। এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে র্যাব। টেকনাফের সদ্য প্রত্যাহার করা ওসি ও মামলার অন্যতম আসামি প্রদীপ কুমার দাসও কাল মুখোমুখি হবে র্যাবের। র্যাব জানিয়েছে, আসামিদের ফোনালাপ সহ একাধিক বিষয়ে পর্যালোচনা করে নিরপেক্ষভাবে চলছে তদন্ত। আলী তালুকদারকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডের পর থেকেই থমথমে কক্সবাজার। এরই মধ্যে কক্সবাজার এসপির সঙ্গে ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় চলছে নানা ব্যাখ্যা বিশ্লেষণ। একটা গাড়িকে সিগন্যাল দিয়েছে, সিগন্যাল দেওয়ার পরে গাড়ি থেকে তাকে পিস্তল দিয়ে গুলি করছে। আমি বললাম ঠিক আছে, তুমি তাড়াতাড়ি গুলি করো। সেও তার নাকি গুলি করছে স্যার। একজন ডাউন করছি স্যার, আরেকজন ধরে ফেলছি স্যার। এই ফোনালাপকে প্রাথমিক সূত্র ধরে রোববার থেকে আসামিদের 7 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে র্যাব। এই হত্যাকাণ্ডের মোটিভটি কী ছিল এবং এই হত্যাকাণ্ডের বিষয়ে কোন কোন ব্যক্তি নির্দিষ্টভাবে দায়ী ব্যক্তিকে নিরূপণ করাই মূলত আমাদের তদন্তের মূল লক্ষ্য হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে সংশ্লিষ্ট আসামিদেরকে এখনও র্যাব হেফাজতে নেয়নি। আমরা তাদেরকে আগামীকাল হেফাজতে নিব বলে আমরা প্রত্যাশা করছি। তাদেরকে পর্যায়ক্রমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে আমরা আরও বিস্তারিত তথ্য দিয়ে আপনাদের জানাতে পারবো। সদর দপ্তরে এই সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখেই তদন্ত করা হবে। র্যাব অত্যন্ত স্পষ্ট করে একটি কথা বলতে চায়, সেটি হচ্ছে এই মামলার তদন্তভার নিরপেক্ষভাবে এবং প্রভাবমুক্ত হয়ে প্রকৃত অপরাধীকে শনাক্ত করে তাকে আইনের নিকট সুপর্দ করাই মূলত আমাদের তদন্ত কাজের মুখ্য উদ্দেশ্য। সিফাত ও শিপ্রার বিষয়েও কথা বলেন র্যাবের মুখপাত্র। সংশ্লিষ্ট আইনজীবী যারা আছেন, সে আইনজীবী সিফাতকে এবং শিপ্রাকে তাদেরকে মুক্ত করার বিষয়ে বা জামিনের বিষয়ে তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন। এদিকে টেকনাফে দায়িত্বকালীন সময়ে ওসি প্রদীপের নানা অপকর্মের বিরুদ্ধে ফুঁসে উঠছে ভুক্তভোগীরা। অন্যায়ভাবে ক্রসফায়ারের অভিযোগে মামলার প্রস্তুতিও নিচ্ছে তারা। গত 31 জুলাই কক্সবাজারের বাহারছড়া এলাকায় পুলিশ চেকপোস্টে গুলিবিদ্ধ হয়ে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। দায়িত্বকালীন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার হওয়ার পর আলোচিত ওই এলাকাটিতে থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন আবুল ফয়সাল। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে পুলিশের গুলিতে নিহত সিনহার সহযোগী ও তার ডকুমেন্টারি পরিচালক শিপ্রার জামিন আবেদন করা হবে আজ। এরই মধ্যে তাকে সহায়তা দিতে কক্সবাজার পৌঁছেছে আইনশৃঙ্খলা সালিশ কেন্দ্রের প্রতিনিধি দল। বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, শিপ্রার জামিন আবেদন কখন করা হবে, এ বিষয়ে কি জানতে পেরেছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলছেন। আমি যেখানে আছি এই জায়গায় কিন্তু তাকে হাজির করা হবে, কিন্তু যে সালিশ কেন্দ্রের প্রতিনিধি দলও কিন্তু তারা কিন্তু গতকাল রাতে কিন্তু পৌঁছেছে বলে আমরা জানতে পেরেছি। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু আমরা দেখছি না। কিন্তু আমরা যতটুকু পর্যন্ত আমরা জেনেছি, টেকনাফ থেকে কিন্তু আসলে একটি টিম কিন্তু এখানে আসবে। আসার পরে কিন্তু দুইজনকে কিন্তু এই জায়গায় কিন্তু আসলে জামিন শুনানি কিন্তু এই জায়গায় হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু কথা বলতে চাচ্ছি, একজন আইনজীবী আছেন, আমরা একটু জানতে চাচ্ছি, এত বড় একটা ঘটনা ঘটলো, পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা মেজর মারা গেল সেনার, কিন্তু আসলে এটাকে আপনারা কিভাবে দেখছেন? আরেকটি কথা আপনার থেকে জানতে চাই, যে গাড়ি থেকে নেমে কিন্তু আসলে তাদেরকে সেখানে তো 4 জন ছিল, এর মধ্যে 2 জনকে কিন্তু তারা আসামি করে, পুলিশের মামলায় কিন্তু তাদেরকে আসামি করে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করার জন্য চাচ্ছে এবং কারাগারে রাখা হয়েছে। একজন আইনজীবী হিসেবে এটাকে আপনারা কীভাবে দেখছেন? আসলে একটা ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য তারা এই নিষ্পাপ 2 জন এই সিফাতদেরকে আসামি করে। আসলে এইটা ঘটনাকে চাপা দেওয়ার জন্য এই মামলায় তাদেরকে আসামি করে। আর আজকে সম্ভবত ওদেরকে ওঠানো হবে। আর এদেরকে নিঃশর্তে
আমাদের আইনজীবী সমাজ এবং সর্বজন জনসাধারণের একটাই দাবি, এদেরকে নিঃশর্তে জামিন মঞ্জুর করা, এটাই দাবি। এবং জামিন দেওয়া শর্তে নিঃশর্তে সব কিছু আদালতের বিবেচ্য বিষয়। এটা হচ্ছে আমাদের নিঃশর্তে তাদেরকে আজকে জামিন মঞ্জুর করা খুবই প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, একজন আইনজীবীর সাথেও আমরা কথা বলেছি, তিনিও কিন্তু আসলে বলছিলেন কিন্তু তাদেরকে নিঃশর্তে তাদের জামিন হওয়া দরকার। কিন্তু আসলে যে আদালতে কিন্তু আজকে জামিন চাওয়া হবে, কিন্তু জামিন চাওয়ার পরে কিন্তু আমরা বুঝতে পারবো আসলে কি জামিন হচ্ছে নাকি হচ্ছে না। কিন্তু সব মিলিয়ে বলা যায়, কিন্তু আমি যেখানে আছি কক্সবাজারে, এই জায়গায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। পুরো কক্সবাজারে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সাধারণ মানুষ যারা আছে তারাও কিন্তু খুব একটা আতঙ্কের মধ্যে আছে। কিন্তু আমরা যতটুকু পর্যন্ত জানি 9 জনকে যে আসামি করা হয়েছে, এর মধ্যে কিন্তু আসলে যতটুকু পর্যন্ত আমরা জেনেছি কিন্তু 7 জনকে কিন্তু আসলে র্যাব কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেছে, রিমান্ডের নিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ জয়। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন মেজর সিনহার মামলার বিষয়ে। চাকরি জীবনের মাত্র 24 বছরেই টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাস গড়ে তুলেছেন অঢেল সম্পদ। অস্ত্রের ভয় দেখিয়ে চট্টগ্রামের পাথরঘাটায় জায়গা দখল করে স্ত্রীর নামে বহুতল ভবন নির্মাণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চট্টগ্রামের 5 লাইশ থানার ওসি থাকাকালে মুরাদপুরে 10 কাঠা জায়গা দখল করেন। সম্পদ গড়েছেন কক্সবাজারেও। সমাজ বিশ্লেষকদের ধারণা এসবই হয়েছে ক্রসফায়ারের ভয় আর ক্ষমতার দাপট দেখিয়ে। নয়ন বড়ুয়া জয়ের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। 1996 সালে এসআই হিসেবে পুলিশে যোগ দেয়া প্রদীপ কুমার দাস চাকরি জীবনের বেশিরভাগ কাটিয়েছেন চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফে। আইন শৃঙ্খলা বাহিনীর ভয়, কখনো মিথ্যা মামলায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাকরি জীবনের 15 বছরের মাথায় এক বৃদ্ধের জায়গা দখল করে চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় গড়ে তুলেছেন স্ত্রীর নামে বহুতল ভবন। হঠাৎ উনি এসে জায়গাটা যখন অসনা দোলন সময় ওই জায়গাটা কিনছে বলে ওই জায়গাটা নিয়ে নিছে। পুলিশ যখন দিনে রাতে ওর ঘর আসতেছে, ওর মেয়ে ওই যে উপযুক্ত মেয়ে লাস্ট পর্যন্ত বাসা ছেড়ে চলে গেছে। যারা ঘর করছে তারাই দখল করছে। আমি কিন্তু ঘটনাস্থলে আমি ছিলাম দাঁড়ানো। সকাল 8টার সময় কেউ ছিল না বুড়িকে বাঁচানোর, ওই বুড়িকে আমি বাঁচাইছি। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় গ্রেফতারের পর তার সম্পদের বিষয়টি এখন সবার মুখে মুখে। এসব বিষয়ে নানা সময়ে কথা উঠলেও গোয়েন্দা সংস্থা কিংবা দুদক ছিল নিশ্চুপ। একজন ওসি এত সম্পদের মালিক তো হতে পারে না কখনো। সে সরকারি চাকরি করে সরকারি বেতন পায়, সুতরাং সে তো এত সম্পদ হওয়ার কোনো কারণ নেই। কিন্তু তার যে অঢেল সম্পদ, তার ঊর্ধ্বতন কর্মকর্তা, তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা, তারা এতদিন দেখে না কেন যে দুর্নীতি দমন কমিশন বা রাষ্ট্রযন্ত্র তারা কি করেছে। চট্টগ্রামের 5 লাইশ থানার ওসি থাকাকালে মুরাদপুরে দখল করেন 10 কাঠা জায়গা। চট্টগ্রাম ও কক্সবাজারের নামে বেনামে রয়েছে বাড়ি, প্লট কিংবা ফ্ল্যাট। অভিযোগ আছে এই সাবেক কর্মকর্তা অর্থ বিনিয়োগ করেছেন বিভিন্ন ব্যবসায়ও। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যারা তার প্রতি তাকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়ে তাকে যত্ন করে ফ্রাঙ্কেনস্টাইন বানিয়েছে, সেটা তার এমনি এমনি বানায় নেই। সেখানেও সে যে পরিমাণ অর্থ সরবরাহ করেছে, সে সমস্ত অর্থগুলো হচ্ছে এই জনপদের সাধারণ মানুষ যারা হয়রানির বিড়ম্বনার শিকার হয়ে তাকে দিতে বাধ্য হয়েছে, তাদেরই অর্থ। শেষমেশ সাবেক মেজর সিনহা হত্যাকাণ্ডের পর প্রদীপ কুমার ও তার স্ত্রীর সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রেকর্ড রিজার্ভ রেমিটেন্স লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রপ্তানি, টানা পতন থেকে পুঁজিবাজারের উত্থান সব মিলে আবারও চাঙ্গা হওয়ার পথে বাংলাদেশের অর্থনীতি। করোনার প্রভাবে টানা কয়েক মাসের অন্ধকার থেকে এ যেন আলোতে ফেরার ইঙ্গিত। বিশেষজ্ঞরা বলছেন সময় এখন বিনিয়োগ, খরা কাটিয়ে কর্মসংস্থান বাড়ানোর। তা করতে পারলে টেকসই হবে অর্থনীতির এই অগ্রযাত্রা। সুলতান আহমেদের প্রতিবেদন। এ ছবি গেল মার্চ এপ্রিল মাসের। এক অজানা ভাইরাসের সাথে যখন লড়াই করছে বিশ্ববাসী, তখন বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের সংগ্রামটা পেটের ক্ষুধা নিবারণের। অঘোষিত এক লকডাউনে নিজেদের কর্মস্থল বন্ধ থাকায় খাবারের সন্ধানে রাজপথে নেমে আসতে বাধ্য হয় নিম্ন আয়ের মানুষ।
অবশ্য সে পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগেনি। কারখানা খুলে দেওয়ার পর বাড়তে শুরু করে পোশাক রপ্তানি, এতে স্বস্তি ফিরতে শুরু করে ব্যবসায়ীদের। জুলাই শেষে অর্থনীতিতে একসাথে আসে বেশ কয়েকটি সুখবর। এ মাসে মোট রপ্তানি হয়েছে $391 কোটি, যা এপ্রিলে ছিল মাত্র $36 কোটি। শুধু তাই নয়, জুলাইয়ে প্রবাসীরা মোট রেমিটেন্স পাঠিয়েছে $260 কোটি, যা বাংলাদেশের ইতিহাসে একক মাস হিসেবে সবচেয়ে বেশি। এপ্রিলে যা ছিল $108 কোটি। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভও প্রথমবারের মতো স্পর্শ করেছে 37 বিলিয়নের ঘর, এপ্রিলে যা ছিল 33 বিলিয়ন। দেশের পুঁজিবাজারেও এক মাসের ব্যবধানে সূচক বেড়েছে 370 পয়েন্ট। জনসম্পৃক্ততা, মানুষ তার মানে কাজে ফেরার জায়গা থেকে যতটুকু সক্রিয় হচ্ছে, আমার ধারণা যে সোজা হিসেবে যে অর্থনীতিও ঠিক ততটুকুই বেগবান হচ্ছে। এই ভাইরাসটাকে যদি আমরা নিয়ন্ত্রণে না আসতে পারি, তাহলে হয়তো অর্থনীতি ওই মার্চ এপ্রিলের তুলনায় বেটার করবে এই সবকিছু খুলে দেওয়ার কারণে, কিন্তু একটা জায়গায় গিয়ে ওটা থেমে যাবে। ঠিক আগের পর্যায়ে ফিরে যাওয়া এবং প্রবৃদ্ধির ধারাবাহিকতা, বিনিয়োগের যে একটা স্থবিরতা ছিল করোনার আগে, সেটা কাটিয়ে ওঠা, সেগুলো কঠিন হয়ে পড়বে। এসব অর্জন ধরে রাখার পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ব্যাংকিং খাতে যাতে ঋণের প্রবাহ যাতে বজায় রাখে, ব্যক্তি খাতে যাতে ঋণের প্রবাহ বজায় থাকে, সেই বিষয়ে বিভিন্ন নীতি নির্ধারণ করা দরকার। এবং তৃতীয় যেটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে স্বল্প সুদে এবং শিথিল শর্তে ঋণের ব্যবস্থা করা, যাতে করে মানুষ বিভিন্ন স্বনিয়োজিত কাজের মাধ্যমে উৎপাদনশীল কাজে নিয়োজিত হতে পারে। এছাড়া গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে কৃষকদের পাশে থাকার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। 2020-21 শিক্ষাবর্ষের এইচএসসি বা একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে। এবছর কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ভর্তি করা হবে। মেধার ভিত্তিতে ভর্তির পর অতিরিক্ত ছাত্রছাত্রীদের অগ্রাধিকার কোটায় ভর্তি করা হবে। মেধা তালিকায় নির্বাচিত হওয়ার পরও ভর্তি নিশ্চিত না হলে শিক্ষার্থীরা আবার আবেদন করতে পারবেন। আজ থেকে কলেজে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের একাদশ শ্রেণীর ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। সাথে সাথে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। ভর্তির আবেদন করা যাবে 20 আগস্ট পর্যন্ত। আর মাত্র 3 দিন পর করোনা ভাইরাসের প্রথম ভ্যাকসিন পেতে যাচ্ছে বিশ্ব। 12 আগস্ট প্রথম করোনার ভ্যাকসিন রেজিস্ট্রেশন করার ঘোষণা দিয়েছে রাশিয়া। এদিকে বাংলাদেশ সহ নিম্ন ও মধ্য আয়ের 92টি দেশের জন্য করোনার সম্ভাব্য ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতে চুক্তি করেছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ও সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। চুক্তি অনুযায়ী সিরাম ইনস্টিটিউটের তত্ত্বাবধানে 10 কোটি ডোজ টিকা বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। আসমাতুল্লির ডেস্ক রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনায় বিপর্যস্ত ও দরিদ্র দেশগুলোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন বিতরণ ব্যবস্থার কথা বললেও এ নিয়ে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সংস্থাটি। এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এরই মধ্যে বড় অঙ্কের তহবিল প্রদান করে বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে আগাম ক্রয় চুক্তিও সম্পন্ন করে ফেলেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সহ নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর জন্য ভ্যাকসিন নিয়ে সুসংবাদ দিল আন্তর্জাতিক ভ্যাকসিন জোট গ্যাভি, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ও ভারতের ভ্যাকসিন উৎপাদক সিরাম ইনস্টিটিউট। ভারত ছাড়াও বিশ্বের আরও 92টি দেশে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে সিরাম। আর 10 কোটি ভ্যাকসিন তৈরির জন্য গ্যাভি অ্যান্ড বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন $15 কোটি তুলে দিয়েছে ভারতের ওই সংস্থাটির হাতে। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ প্রচেষ্টার সম্ভাব্য ভ্যাকসিন কয়েক ধাপে সফলতা পাওয়ার পরেই পুনের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া বেশ পরিচিতি পায়, কারণ ভারতে এই ভ্যাকসিন তৈরির দায়িত্ব নিয়েছে সংস্থাটি। সিরাম জানায় অক্সফোর্ডের এই ভ্যাকসিনের প্রতি ডোজের দাম হতে পারে $3, অর্থাৎ ভারতীয় টাকায় এর মূল্য হবে 225 রুপি। এদিকে বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন রাশিয়াতে তৈরি হচ্ছে এবং 12 আগস্টের মধ্যে তা পুরোপুরি তৈরি হয়ে যাবে বলে দাবি করেছে মস্কো। আপাতত এই ভ্যাকসিনের তৃতীয় বা শেষ পর্যায়ে ট্রায়াল চলছে বলেও জানায় রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে কোভিড-19 ভ্যাকসিন নিয়ে রয়েছে আরও একটি সুসংবাদ। খুব দ্রুত ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে সিঙ্গাপুর। আসমাতুলি, নিউজ 24। এদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মৃত্যুর মিছিলে একদিনে যোগ হয়েছে আরও 5300টি প্রাণ। তবে গেল এক সপ্তাহে কিছুটা কমেছে মৃত্যু।
পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্রে 964, ব্রাজিলে 841 এবং ভারতে 875 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা দেশে মোট মৃত্যু হল 7,28,000-এর বেশি মানুষের। এছাড়া এখন পর্যন্ত কোভিড-19 মোট আক্রান্ত হয়েছে 1,97,86,000 মানুষ। ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপে যুক্তরাষ্ট্রের সংক্রমণ চলছে একই গতিতে। একদিনে দেশটিতে 53,000 মানুষ আক্রান্ত হয়েছে। তবে গেল 24 ঘন্টায় বিশ্বের সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ভারতে। শনিবার দেশটিতে আক্রান্ত হয়েছে 65,000-এর বেশি মানুষ। এছাড়া দ্রুত গতিতে সংক্রমণ বাড়ছে দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো ও কলম্বিয়াতে। এর মাঝে বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন 1,27,00,000-এর বেশি মানুষ। রাজধানীর নিম্নাঞ্চলের অনেক এলাকা গত 24 ঘন্টায় নতুন করে প্লাবিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা এবং পানি বিশেষজ্ঞরা বলছেন, নিম্নাঞ্চলে আর খাল ভরাট করে বসতবাড়ি করাতে বরং বন্ধ হয়েছে নদীর সাথে সংযোগ আর তৈরি হয়েছে ব্লকেজ। এই সমস্যার সমাধান করতে হলে একজোট হতে হবে ওয়াসা সহ সংশ্লিষ্ট 6 সংস্থাকে। মারুফা রহমানের প্রতিবেদন। রাজধানীর পূর্বাঞ্চলে 1 মাসেরও বেশি সময় ধরে পানিবন্দী হয়ে আছে অনেক মানুষ। তাদের প্রশ্ন, সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হবার পরও কেন তারা পানিবন্দী? আমরা সিটি কর্পোরেশনের আন্ডারে থেকেও আমাদের এই দুরূহ অবস্থা। আমাদের রাস্তা যে হাঁটার রাস্তাটা ওইটা যদি একটু উঁচা করে দিত তো আমরা নৌকাতে ওই রাস্তাটা শুদ্ধ কোমর পানি। এদিকে পানি বিশেষজ্ঞরা বলছেন, বর্ষার মৌসুমে রাজধানীর যেসব নিম্নাঞ্চলে এখন পানি উঠেছে সেটা স্বাভাবিক। বরং প্লাবন ভূমিতে খাল ভরাট করে ঘরবাড়ি বানিয়ে ফেলায় পানি ওঠানামার স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হয়েছে। যেখানে পানি আসার কথা সেখানে পানি এসছে, আপনি গিয়ে বাড়ি করেছেন, অতএব আপনি ভুগবেন। যে খালের প্রশস্ততা ছিল হয়তো 100 ফুট, আজকে মানুষ ওই খাল দখল করার কারণে তার প্রশস্ততা হয়তো 10 ফুট কি 20 ফুট। তবে পানিবন্দী সাঁতারকুল, বেড়াইত, বাড্ডার মানুষেরা এর সমাধান হিসেবে বেড়িবাঁধ নির্মাণের জোরালো দাবি তুলেছে। সরকার রাস্তা করুক, বেড়িবাঁধ করুক। আমগো এই এলাকাটা এই বেড়িবাঁধের উপর দাঁড়ায় রয়েছেন, 1991 সনে বিল দিছে। বেড়িবাঁধ নির্মাণ কতখানি যৌক্তিক হবে সে বিষয়েও মত দিয়েছেন বিশেষজ্ঞরা। বেড়িবাঁধ অনেক সময় দুঃখ বয়ে নিয়ে আসে, সেটা আমরা দেখছি যে আমাদের আমফানের পরবর্তী বন্যা, যে মধ্যাঞ্চলের বন্যার কাছেও দেখছি। সুতরাং বেড়িবাঁধ দিলেই যে হবে তা না, আই হ্যাভ টু কিপ স্পেস ফর ওয়াটার টু এসকেপ। ওই এলাকার জন্য পানি উন্নয়ন বোর্ড মহাপরিকল্পনা তৈরি করেছে, আরো 4টি পাম্প স্টেশন করতে চায়, খালগুলো পুনরুদ্ধার করতে চায়, এবং খাল পুনরুদ্ধার পুরোপুরি রাজনৈতিক ব্যাপার। কারণ দখল করেছে রাজনৈতিক নেতারা। রাজনৈতিক ভাবে যদি এগুলোকে মোকাবেলা না করা হয়, তাহলে পানি উন্নয়ন বোর্ডকে 1000 কোটি টাকা দিলেও তাদের কাজ কিছুতেই হবে। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর বন্যা আর জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও ক্যান্টনমেন্ট বোর্ড, এই 6 সংস্থার সমন্বয় করে কাজ না করলে সমস্যার সমাধান হবে না। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বিভিন্ন স্থানে নদীর উচ্চতা কমলেও সরেনি লোকালয়ের পানি। এতে দুর্ভোগের চিত্র আরও করুণ হয়েছে। দেশের মধ্যাঞ্চলে এই চিত্র এখন ভয়াবহ। উত্তরে পানি নেমে গেলেও খাদ্য সংকটে পড়েছেন দরিদ্র মানুষ। কোথাও হানা দিয়েছে পানিবাহিত রোগ, কোথাও নদী ভাঙনে দিশেহারা মানুষ। প্রতিনিধিদের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। দেশের বিভিন্ন অঞ্চলে পানি কমে আসলেও সাভার ও ধামরাইয়ের চিত্র ভিন্ন। এখনও পানি নামার কোনো লক্ষণ নেই। শিল্পাঞ্চল হওয়ায় এই 2 উপজেলার কারখানার বর্জ্য মিশে গেছে বন্যার পানির সঙ্গে। এতে শঙ্কা দেখা দিয়েছে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার। এই অঞ্চলে অনেক মাছের খামার ও কৃষি জমি তলিয়ে গেছে। গবাদি পশুর খাবার জোগাতে হিমশিম খাচ্ছেন প্রান্তিক খামারিরা। ওই বহু দূর যাওয়ার লাগে, যে বাড়ি টুলসা আছে ওই বাড়ি থেকে পানি আনার লাগে, বহুত কষ্ট হয় যাওয়াটা। পানি খাওয়া যায় না, খানা খাওয়া যায় না, কই খামু। আশেপাশে যে পুকুরগুলো ছিল, অনেক মাছ টাছ ছিল, সেগুলা মানে বিষাক্ত পানিতে মারা গেছে। দুর্গত এলাকায় ত্রাণের অভাব রয়েছে। বন্যা কবলিত কেউ কেউ ত্রাণ পেলেও অনেকেরই না পাওয়ার অভিযোগ রয়েছে।
যে এলাকার রাস্তাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো আমরা তালিকা করছি এবং তালিকা অনুযায়ী আমরা পানি নামার সাথে সাথেই আমরা এই কাজগুলো শুরু করব। মুন্সিগঞ্জে পদ্মার পানি কিছুটা কমলেও নদী ভাঙনে দিশেহারা মানুষ। এরই মধ্যে সিরাজদি খান উপজেলা সহ বিভিন্ন এলাকায় ধলেশ্বরী নদীর ভাঙন শুরু হয়েছে। বিলীন হয়ে গেছে বেশ কিছু ফসলি জমিও। শরীয়তপুরে বেশিরভাগ গ্রামীণ রাস্তা পানির নিচে, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, দেখা দিয়েছে খাদ্য সংকট। সরকারি এবং বেসরকারিভাবে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার নিচে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কুড়িগ্রামে। তবে এখনও কিছু চর পানির নিচে থাকায় ঘরে ফিরতে পারছেন না অনেক বানভাসী। এদিকে জেলার নির্মাঞ্চলগুলোয় খাদ্য সংকটের সঙ্গে দেখা দিয়েছে ডায়রিয়া সহ নানা পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভরা মৌসুমে নদিয়া সাগরের ইলিশে সয়লাভ দক্ষিণাঞ্চলের মোকামগুলো। মাছের আড়ত ও মাছ ঘাটগুলোতে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ আসতে শুরু করায় মাছঘাটগুলো সরগরম হয়ে উঠেছে। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন 5 থেকে 600 মন ইলিশ আমদানি হচ্ছে। এতে মাছঘাটে ফিরেছে কর্মতৎপরতা। তবে সমুদ্রে আবহাওয়া খারাপ থাকায় বরিশালের মোকামে কমেছে সামুদ্রিক মাছের সরবরাহ। বরিশাল থেকে রাহাত খান ও চাঁদপুর থেকে খোকন কর্মকারের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। অভ্যন্তরীণ নদ নদী আর সাগরে সারা বছরই কম বেশি ইলিশ পাওয়া যায়। তবে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এই 3 মাসে সবচেয়ে বেশি ইলিশ আহরিত হয় নদী ও সাগর থেকে। তাই ইলিশের ভরা মৌসুম বলা হয় এই সময়টাকে। কিছুদিন ধরে প্রচুর ইলিশ আসছিল বরিশালের মোকামে। শুক্রবারও অভ্যন্তরীণ নদী আর সাগরে আহরিত 1000 মন ইলিশ আসে বরিশালের মোকামগুলোতে। কিন্তু হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় কমেছে সামুদ্রিক মাছ আহরণ। ওয়েদার খারাপের জন্য আজকে 2 দিন ধরে মাছ কম। সামনের যে জু আছে সেই জুতে আমরা নদীর ইলিশও পাবো এবং সমুদ্রের ইলিশও বরিশালে আহরিত হবে। এখন বাজারে আসছে স্থানীয় নদ নদীর ইলিশ, সাইজেও বেশ বড়। বড় সাইজের 1 কেজি ইলিশের দাম 1000 টাকা। তারপরও ক্রেতারা খুশি। বেশিও না কমও না, একটা রিজনেবল প্রাইজের মধ্যে আছে। 1200 টাকা ছিল, এখন এগুলো 800 850 টাকার মধ্যে আছে। তবে ইলিশের দাম নিয়ে ব্যবসায়ীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর ইলিশের সঠিক মূল্য পেতে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য ফের ইলিশ রপ্তানি চালু করার দাবি আড়তদারদের। গতকাল কাছে আজকে মাছ কম, এই জন্য দাম বেশি। আমরা আশা করি 2 থেকে 3 দিনের ভিতরে আবার প্রচুর পরিমাণ আমাদের পোর্টে ইলিশ মাছ আমদানি হবে। আর 10 দিন পর মাছ হবে, মাছ কেনার লোক থাকবে না, এই অবস্থা হবে। আশা করি সরকার বিবেচনা করলে, ইচ্ছা করলেই এই রপ্তানিটা ছেড়ে দেওয়া হোক। চাঁদপুর মাছঘাটের অধিকাংশ ইলিশ হাতিয়া, সন্দ্বীপ, বরিশাল, ভোলা ও চরফেশন থেকে আসা। তাই ব্যস্ত সময় পার করছেন সেখানকার জেলেরাও। ঘাটেও ফিরেছে প্রাণ চাঞ্চল্যতা। আড়ত শ্রমিকরা বলছেন কাজ বেড়েছে, তাই তারা খুশি। এদিকে একটু ভালো দাম পাওয়া যায়, সেজন্য আমরা হেন থেকে এদিকে আসা বলছি। মোটামুটি আসানোর মাছ আমরা পাচ্ছি, দামও আমরা মনে করি যে হাতের নাগালের মধ্যে মানুষের। গত বছর সারা দেশে প্রায় 5.5 লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে। বিগত বছরের তুলনায় চলতি বছর ইলিশের উৎপাদন আরও বাড়বে বলে আশা ইলিশ গবেষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ময়মনসিংহের মুক্তাগাছায় বাস চাপায় সিএনজি অটোরিকশার 7 যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের 5 জন রয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটির চালককে আটক করেছে পুলিশ। এদিকে চুয়াডাঙ্গা সরোজগঞ্জে ভটভটির উপর বাস উঠে পড়ায় পথযাত্রী ও ভটভটির যাত্রী সহ 6 জন নিহত হয়েছেন। ময়মনসিংহ থেকে সৈয়দ নোমান ও চুয়াডাঙ্গা থেকে জামান আক্তারের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পুলিশ জানায় শনিবার বিকেল 4টার দিকে ঢাকা থেকে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাস ময়মনসিংহের মুক্তাগাছার মানকোন এলাকায় ময়মনসিংহগামী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার 4 যাত্রী নিহত হন। পরে আহত 3 জনকে হাসপাতালে নেয়ার পথে 3 জনই মারা যান। আপনার লোক লোক 4 জন, লোক নয় 7 জন করে, এটা কি সম্ভব হলো? ব্যবহার গাড়ি চালানোর কারণে অ্যাক্সিডেন্টগুলা। নিহতদের লাশ উদ্ধার করে মুক্তাগাছা থানায় রাখা হয়েছে। ঘাতক বাসটির চালক কামাল হোসেনকে আটক করেছে পুলিশ। মুক্তাগাছা সীমানার মানকুন বোর্ডগড় এলাকায় বিপরীতগামী একটি সিএনজিকে ধাক্কা দেয়। 4 জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এবং বাকি 3 জনকে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়।
এদিকে শনিবার ভোর 6:30টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে রয়্যাল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি ভ্যান ও ভটভটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান 2 জন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 4 জন মারা যান। আহত হয় অন্তত 6 জন। আলম সাধুকে মারতে মারতে গিয়েছিল, যার পরেও উনি গাড়ি থামায়। লোকজন মারতে মারতে প্রায় 300 কিলো স্কোয়ার ফিট মতো, হ্যাঁ, এভাবে তিনি মারতে মারতে চলে গেছেন। দুর্ঘটনায় নিহতরা হলেন তিতুদহ এলাকার মিলন, সোহাগ, শরীফ, রাজু, ষষ্ঠী ও কালু। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পিজিএফ কার্ড থাকলেও কুড়িগ্রামের নাগেশ্বরীতে কোরবানির ঈদ উপলক্ষে চাল পাননি অনেক দরিদ্র ও বন্যার্ত মানুষ। সামান্য খাবারের আশায় কার্ড নিয়ে চেয়ারম্যানের বাড়ি আর ইউনিয়ন পরিষদে ঘুরে হতাশ তারা। অনেকে 10 কেজি চালের পরিবর্তে পেয়েছেন মাত্র 3 কেজি। এসব নিয়ে প্রতিবাদ করলে লাঞ্ছিত হওয়ার অভিযোগও রয়েছে। হুমায়ুন কবির সূর্যর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনায় কর্মহীন দারিদ্র্যপীড়িত কুড়িগ্রামের মানুষ প্রায় 2 মাস কাটিয়েছেন পানিবন্দী হয়ে। অনেক অবস্থাপন্ন পরিবারেরও এই সময়টা বেশ কষ্টে কেটেছে। এই অবস্থায় সরকারের সামান্য সাহায্যের দিকেই তাকিয়েছিলেন দুস্থ আর অসহায় নাগেশ্বরী উপজেলার বেরুবাড়িয়া ইউনিয়নের মানুষ। ঈদের আগেই এরা ভিজিএফ কার্ড পেয়েছেন। চেয়ারম্যান সাহেব, আপনি 10 কেজি স্লিপ আর আপনি দিবেন 6 কেজি, এখানে কারণটা কি? কলে না বসা থুয়ে যান, চলে যান। স্লিপ না 3 দিন বেড়া ঘুরছি, স্লিপের মাল দেয় নাই, চাউল দেয় নাই, বাস ধাক্কা ফেলায় স্লিপ চেয়ারম্যানে ছিঁড়া ফেলাইয়া দিছে। আর স্লিপ নিয়ে গেছে, চাউল তো দেয় নাই, ধাক্কা বার করে দিছে। কার্ডধারীদের চাল না দেওয়ার বিষয়ে ইউএনওকে অবহিত করেছেন ইউপি মেম্বার, তবে কাজ হয়নি। অনিয়মের ব্যাপারে ক্ষোভ রয়েছে ইউনিয়ন পরিষদের সচিবেরও। পানিবন্দি প্রায় 600 মতো, আমি স্লিপ প্রায় 500 মতো ছাড়ছি। এই স্লিপ 10-20টা স্লিপ অথচ মাল পায় নাই, এবং চেয়ারম্যান মাল এই 4 কেজি 5 কেজির মতো মাল দিছে। এখন আমি স্যারকে বললাম, স্যার বললো চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে। মালটা নিয়ে এসছে, আমি অবশ্য টলি হিসেবে গণনা করে দেখছি, পরে দেখছি যে এলোমেলো, আমি আমার গণনাটা ঠিক দেখতে পারিনি আর কি। বেরুবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান অবশ্য এই ঘটনাকে প্রতিপক্ষের ষড়যন্ত্র বলে দাবি করেছেন। 4 দিন পরে মাল দেওয়ার পরেও বলছিলাম বক্তব্য দিয়ে যে আগের দিনকার স্লিপ পরের দিন আসবে না, তারপরেও শেষের দিনও সে স্লিপ আসছে। 10-20 টাকার স্লিপ কোনো আমার যারা এন্টি ব্লক সারা স্লিপ আটকায় রাখা বিভিন্নভাবে আমাদের সাংবাদিকদেরকে বলছে চেয়ারম্যান সাহেব চাউল কম দিছে। ইউপি মেম্বার অভিযোগ জানালেও ইউএনও বলছেন তদন্ত হবে ভুক্তভোগীদের অভিযোগের পর। তাদের নামটা পেলে আমি যদি লিস্ট আকারে পাই, এটা আমি কোনো সরকারি কর্মকর্তা দিয়ে অথবা আমি নিজে তদন্ত করব। তদন্ত করার পরে যদি দেখা যায় যে হ্যাঁ এটা আইনানুগ ব্যবস্থা নেওয়া এখন জরুরি, তখন আমরা ওই রিপোর্টের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। বেরুবাড়িয়া ইউনিয়নের 5512 জন দুস্থ মানুষের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয় 55.12 মেট্রিক টন চাল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মেহেরপুরের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে মরিচ। বৃষ্টি এর পেছনে অন্যতম কারণ বলছেন কৃষকরা। প্রায় 1 মাস অতিবৃষ্টির কবলে জেলার কয়েক হাজার হেক্টর জমির মরিচ ক্ষতির শিকার। গাছ শুকিয়ে যাওয়ায় অনেক কৃষক মরিচ ফেলে অন্য ফসল রোপণ করছেন। অনেকে উৎপাদন খরচ ওঠানো নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মরিচে লাভ বেশি, তাই মেহেরপুরে কৃষকদের কাছে বেশ জনপ্রিয় এই মশলার চাষ। এবারও ব্যাপক হারে এর চাষ হয়েছে বিভিন্ন উপজেলায়। গেল বছর ফলন ও দাম ভালো পাওয়ায় এবারও বেশ লাভের আশা ছিল কৃষকদের। চলতি মৌসুমে আষাঢ়ের আগে ফুল আসে মরিচ গাছে, তবে গেল 1 মাসের ব্যাপক বৃষ্টিতে ক্ষতি হয় সেগুলোর। অনেকের গাছে ফল আসলেও তাতে পচন ধরে, অনেক জমির গাছ শুকিয়ে নুয়ে পড়ে। এমন বাস্তবতায় উৎপাদন খরচ উঠবে না বলে ধারণা অনেকের। এবার মরিচের দাম ভালো, কিন্তু অতিরিক্ত বর্ষার কারণে এই মরিচ আপনার মরে যাচ্ছে এবং গাছে কুকড়া লাগছে। মেহেরপুরের বাজারে এবছর মরিচের সর্বোচ্চ দাম 150 টাকার উপরে। কৃষকরা বলছেন চেষ্টা করেও এই বাজার তারা ধরতে পারছেন না। ঝালের পাতা কুকড়া পড়ে গেছে, গেলেবার ফুলদানি সব ধরে যাচ্ছে। বাতাস হয়েছে, বৃষ্টির সাথে ঝাল গাছে পড়ি বেকাটারা হয়ে যাচ্ছে। বৃষ্টির পর মরিচ গাছে ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শ দিয়েছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা। জো কন্ডিশন হওয়ার সাথে সাথে মরিচের মাটি দুপাশে তুলে দিবেন, প্লাস যে কোনো একটা ছত্রাকনাশক, সেটা হচ্ছে যে পপিকোনাজল গ্রুপের অথবা কার্বেন্ডাজিম গ্রুপের, যেমন টিলথ, ব্যাবিস্টিন অথবা নই, যে কোনো একটা ছত্রাকনাশক দিয়ে
একবার গাছের গোড়া ভিজিয়ে সুন্দর করে স্প্রে করে দিবেন। এবছর মেহেরপুরের বিভিন্ন উপজেলায় 4170 হেক্টর জমিতে মরিচের আবাদ হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেন, যেখানকার বাতাসে এখন সুদামাটির গন্ধ, সবুজের বিশালতায় ঢাকা পড়ে বিষণ্ণতা, জলতরঙ্গে ডুব দেয় লাল নীল অশোক। দায়িত্বপ্রাপ্তরা বলছেন, দীর্ঘদিন বন্ধ আর লোকশূন্য থাকায় প্রকৃতির এই বাঁধ ভাঙা উল্লাস। বোটানিক্যাল গার্ডেনের প্রকৃতি নিয়ে সুকন্যা আমিনের বিশেষ প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন ইশাদ সোহেল। ব্যস্ত শহর, ঠাস বুনোটের ভিড় ঠেলে সবুজ আশ্রয় খুঁজে মানুষ। সে আশ্রয় কখনো অধরা, কখনো মুঠোবন্দি। রাজধানীর তেমনই এক সবুজ আশ্রয়ের নাম বোটানিক্যাল গার্ডেন। মূল ফটক পার করলেই পিচপথে ছুটে চলা গাছপাতার ফাঁক দিয়ে বাতাসে ভাসে সোদামাটির গন্ধ। আর লেকপুল, নানা রকম ক্যাকটাস, গোলাপ মাঠ অনুভব করায় আপাত স্বর্গরাজ্যের। পরিচালক বলছেন, দীর্ঘদিন বন্ধ আর লোকশূন্য থাকায় প্রকৃতির এই বাঁধ ভাঙা উল্লাস। যে গাছগুলোর দিকে তাকালে কিন্তু এখন অনেক সতেজ লাগে, অনেক বেশি সবুজ লাগে। আর দর্শনার্থীরা যখন ছিল তখন কিন্তু অনেক ধুলাবাড়ি উঠতো, গাছের পাতাগুলোতে অনেক ধুলাবাড়ি জমে থাকতো। দর্শনার্থী যখনই থাকে তখন কিন্তু তারা একটু হইচই করেই, সেই শব্দ দূষণটা ছিল। তারপরে ছিল, এখন আপনি অনেক পাখির আওয়াজ শুনতে পাবেন। বেশ কিছু উন্নয়নমূলক কাজকর্ম আমরা এই সময়তে করতে পেরেছি নিরবিচ্ছিন্নভাবে। বিচিত্র মান্দার, পাই গাছ, রক্তকম্বল, বিচিত্র বকুল, পানকিয়া, রঙ্গনের সাথে আলাপনে বিদায় নেয় বিষণ্ণতা। জলতরঙ্গে ডুব দেয় লাল নীল অশোক। এরপর ভ্যাপসা গরম আর আলো ভাঙা রোদ সরিয়ে ঝুম বৃষ্টিতে মাতে রঙিন প্রজাপতি। 20 সালে আমরা একটা নতুন প্রজাপতি বাগান করেছি, যেখানে সারা বছর ফুল হয় পর্যায়ক্রমে। যে গাছগুলো তো বিশেষ করে প্রজাপতি বসে, সেইগুলি আমরা এখানে লাগিয়েছি এই প্রজাপতি বাগানে। আমাদের এখানে আছে টগর, যেমন মোসেন্ডা, গালফেনিয়া, তারপর লেন্টেনা। সবুজে মোড়ানো এই উদ্যানটি কেবলমাত্র উপভোগের কেন্দ্রই নয়, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ। প্রকৃতির এই অপার সৌন্দর্য বজায় রাখতে এবং রাষ্ট্রীয় সম্পদ টিকিয়ে রাখতে কেবল সরকার কিংবা কর্তৃপক্ষ নয়, নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে সকলকেই। এমনটাই জানান সংশ্লিষ্টরা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। গুরুতর অসুস্থ অবস্থায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, এদিন সন্ধ্যা থেকেই প্রবল শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। হাসপাতালে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তার করোনা টেস্ট করেন। টেস্টে নেগেটিভ আসে, কিন্তু ঠিক কী কারণে তার শ্বাসকষ্ট তা এখনও জানা যায়নি। চিকিৎসকরা এ ব্যাপারে কোনো কথা বলেননি। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকেও সঞ্জয়ের স্বাস্থ্যের বিষয়ে করোনা পরীক্ষার রিপোর্টের বাইরে কিছু জানা যায়নি। ঈদের ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরল ক্রিকেটাররা। দ্বিতীয় দফায় দেশের 5 ভেন্যুতে ব্যক্তিগত পর্যায়ে ট্রেনিংয়ের সুযোগ করে দিয়েছে বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে সম্ভাব্য সিরিজকে টার্গেট করে প্রস্তুত হচ্ছেন ক্রিকেটাররা, জানিয়েছেন টেস্ট অধিনায়ক মমিনুল হক। আরিফুল ইসলামের প্রতিবেদন। প্রিয় শেরে বাংলায় আবারও মাহমুদুল্লাহ রিয়াদ করোনা ভীতি পেছনে ফেলে যোগ দিলেন ব্যক্তিগত পর্যায়ের ট্রেনিংয়ে। ঈদের ছুটি কাটিয়ে দ্বিতীয় দফায় শুরু হলো টাইগারদের অনুশীলন। হোম অফ ক্রিকেটে প্রথম দিনে নিজেদের ঝালিয়ে নিয়েছে 11 ক্রিকেটার। মাহমুদুল্লাহ, সাদমান, সাব্বির, মুমিনুলদের ফেরাটা দীর্ঘ বিরতির পর। যেহেতু 4-5 মাস বাইরে ছিলাম, অবশ্যই ক্রিকেটে মিস করেছি অনেক। দেখতেছি আপনারা সবাই জানেন, ওয়ার্ল্ডের অন্যান্য টিমগুলো, ইংল্যান্ড, তারপরে ওয়েস্ট ইন্ডিজ, তারপরে আপনার অন্যান্য যে টিমগুলো ক্রিকেটে ফিরছে, সবাই ক্রিকেট খেলছে। দেখে অবশ্যই খারাপ লাগে, অবশ্যই মিস করি। চেষ্টা করছি, আমরাও আল্লাহর রহমতে আস্তে আস্তে ক্রিকেট ফেরার চেষ্টা করতেছি। করোনার ধাক্কায় এলোমেলো টাইগারদের ক্রিকেট সূচি, স্থগিত একের পর এক সিরিজ আর টুর্নামেন্ট। তবে সম্ভাবনাও জেগেছে শ্রীলঙ্কা সরকারের সবুজ সংকেত পেলে অক্টোবরে মাঠের লড়াইয়ে নামতে পারে লঙ্কা বাংলা। সে অপেক্ষায় মুমিনুল হক। এখন থেকে নিতে হবে সে প্রস্তুতি, মনে করছেন টেস্ট অধিনায়ক। আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে যাব, তার আগে আমরা যতটুকু আমার কাছে মনে হয় যে আমরা এনাফ প্রিপারেশন পাবো। প্র্যাকটিস থেকে শুরু করে, প্র্যাকটিস ম্যাচ থেকে শুরু করে খুব ভালো একটা প্রিপারেশন হবে আশা করি। ওই প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ খুব ভালো একটা টেস্ট ম্যাচ আরম্ভ করতে যাবো।
ঢাকা ছাড়াও দ্বিতীয় দফায় ক্রিকেটারদের ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন শুরু হয়েছে চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহীতে। আরিফুল ইসলাম, নিউজ 24। এই ছিল সকাল ৯টার বিরতিহীন সংবাদের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।